হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। ত্রিপুরায় বর্তমানে শূন্যপদ 65,000 কাছাকাছি শূন্যপদ আছে। এর মধ্যে 10,323 শিক্ষকরা চাকরি থেকে চাকরিচ্যুত হওয়ার পর যে তাদের ভ্যাকেন্সিগুলো আছে সেগুলোও কিন্তু ফিল আপ করা হয়নি। 2018 সালে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার আগে বর্তমান গভর্নমেন্ট সমর্থিত যে পার্টি তারা ডিক্লেয়ার করেছিল যে ত্রিপুরাতে 7 লক্ষের কাছাকাছি বেকার আছে বা বেকারত্ব আছে। এত সংখ্যক বেকারত্ব আছে, সেই বেকারত্বের সুবিধার্থে আমরা বেকারদের চাকরি দেব সেই আশ্বাস দিয়ে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রতিষ্ঠিত হওয়ার সময় ভিশন ডকুমেন্টের পয়েন্ট বলা হয়েছিল আমরা প্রথম বছরে অর্থাৎ গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার প্রথম বছরে 50,000 চাকরি একসাথে দেব প্রথম বছর অর্থাৎ 18-19 ফিনান্সিয়াল ইয়ারে। সেখানে কিন্তু 50,000 চাকরি যে এক বছর দেওয়ার কথা সেটা কিন্তু ফিল আপ করা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক স্যার বক্তব্য অনুযায়ী গত 6 বছরে মাত্র 13,000 চাকরি দেওয়া হয়েছে, যেখানে 17-18 যে ফিনান্সিয়াল ইয়ারে বলা হয়েছিল 7 লক্ষ বেকার, সেখানে এসে গত 6 বছরে মাত্র 13,000 চাকরি দেওয়া হয়েছে। অর্থাৎ ভ্যাকেন্সি হিউজ রয়ে গেছে। তখনই বলা হয়েছিল 50,000 ভ্যাকেন্সি আছে 17-18-তে। এরপরে প্রচুর সংখ্যক সরকারি চাকরিজীবী যারা আছে তারা রিটায়ারমেন্টে গিয়েছে, ভ্যাকেন্সি আরও বেড়েছে। 10,023 শিক্ষকের চাকরি গেছে, সেখানে আরও ভ্যাকেন্সি বেড়েছে। কিন্তু বর্তমান সরকার বা বর্তমান সময়ে সরকার বলছে ত্রিপুরাতে মাত্র 3 লক্ষ বেকার আছে। যদিও কথাটা কতটা সত্য সেটা অনুমান করা যায়, 7 লক্ষ থেকে 3 লক্ষ চলে এসেছে। যদিও আমরা ঠিকঠাক ধরে নেই 5 লক্ষ বেকার আছে, এর মধ্যে মাস্টার ডিগ্রি বেকার আছে, গ্র্যাজুয়েশন বেকার আছে, 12 পাস, মাধ্যমিক পাস, 8 পাস বেকার আছে, বিভিন্ন প্রফেশনাল ডিগ্রি ডক্টর বা ইঞ্জিনিয়ারিং পাস আউট, ডিএলএড বিএড পাস আউট, প্রচুর সংখ্যক বেকার ত্রিপুরার যে আছে, নার্সিং পাস আউট বেকার আছে। সেই বেকারত্বের জ্বালায় সবাই হন্য হয়ে ঘুরছে। আর বর্তমান সরকারকে বেকার বিরোধী সরকার বলে সবাই আখ্যা দিচ্ছে। এখন তোমাদের কি মতামত? তোমাদের কি মনে হয় যে বর্তমান সরকার বেকার বিরোধী? যদি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। অবশ্যই তোমরা তোমাদের প্রটেস্ট করতে পারো। আমরা দেখছি ইদানিংকালে জিআইবিটি গ্রুপ ডি চাকরিপ্রার্থীরাও প্রটেস্ট করেছে গভর্নমেন্টের বিরুদ্ধে বা নিজের বাঁচার তাগিদে, যে আমাদের চাকরির প্রসেসগুলি কমপ্লিট করা হোক। গত 4-5 বছর ধরে আমরা ওয়েট করছি, আমরা কত ওয়েট করব? স্পেশালিস্ট ভাই বোনরা তারা আশ্বাস দেওয়া হয়েছিল 2022 সালের ডিসেম্বর মাসে ওইটি নিয়োগ হবে, তারাও সেই আশা নিয়ে বসে আছে। 2022-এর ডিসেম্বর, 2023-এর ডিসেম্বর, 2024-এর ডিসেম্বরে দূর করে চলে আসছে। ত্রিপুরা পুলিশ কনস্টেবল চাকরি পাচ্ছে সেই ভাই বোনরাও ঠিকঠাকভাবে প্রটেস্ট বা আন্দোলন চালিয়ে যাচ্ছে যে তাদের রিক্রুটমেন্ট প্রসেস 2021-22-এ শুরু হয়েছিল, সে এখনও এটা কমপ্লিট হচ্ছে না। কবে নাগাদ কমপ্লিট হবে, কবে নাগাদ রিটেন এক্সামের রেজাল্ট দেবে, কবে নাগাদ বাইবা হবে, কবে নাগাদ চাকরি দেওয়া হবে, সবাই অন্ধকারে দোয়াশে আছে। এর মধ্যে আমরা দেখতে পেরেছি যে জিআরএস নিয়োগে একটা নিয়োগ বাতিল হয়েছিল, পুলিশ কনস্টেবল 2017 সালে একটা নিয়োগ এটা বাতিল হয়েছিল, তাছাড়া টিপিসি কিছু নিয়োগ বাতিল হয়েছে। ইদানিং আমরা যে অ্যাসেম্বলিতে 35খানা ভ্যাকেন্সি ছিল সেটা বাতিল হয়েছে। মানে অনেকগুলো চাকরির প্রসেস বাতিল হয়ে যাচ্ছে, তাই সবাই টেনশনে আছে। আদৌ যে প্রসেসগুলো বর্তমানে চলছে, যেমন জেল, পুলিশ, ফায়ার সার্ভিস, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, স্পেশাল এক্সিকিউটিভ, জেআরবিটি, এই প্রসেসগুলো আদৌ কি কমপ্লিট হবে কিনা, নাকি বছর কি বছর এই মানে শুরুই চালিয়ে দেওয়া হবে যে আমরা দিচ্ছি, আমরা বেকার বিরোধী নয়, আমরা বেকারের পক্ষে আছি। এটি এখন সবচেয়ে বড় বিষয়। সবচেয়ে বড় যে তকমা বর্তমানে গভর্নমেন্টের উপর যেটা প্রতিষ্ঠিত হচ্ছে সেটা হলো বেকার বিরোধী তকমা পাচ্ছে বর্তমান সরকার। হ্যাঁ, অনেকটা অংশ এটা সত্যি, কারণ নিয়োগ যতটুক না হচ্ছে এর থেকে বিজ্ঞাপনটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। প্রথম বিজ্ঞাপন যেটা ছিল প্রতি ঘরে রোজগারের ব্যবস্থা, প্রতি ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা, সেই আশায় সবাই একত্রিত হয়েছিল। একটি নাম্বারও তৎকালীন এক সময়ে জারি করা হয়েছিল যে ওই নাম্বারে মিস কল দিলে মানে তোমার নামটা আগে নথিভুক্ত হবে, এবং যারা আগে মিস কল দেবে তারা নামগুলো আগে নথিভুক্ত হতে হতে এভাবে সিনিয়রিটি লিস্ট প্রিপেয়ার হবে, এভাবে প্রতি ঘরে রোজগার দেওয়ার ব্যবস্থা করবে। প্রতি ঘরে অন্তত একটা রোজগার বা একটা কর্মসংস্থান, সরকারি চাকরি না, এটা সবচেয়ে বড় একটা প্রতিশ্রুতি ছিল। সেখানে সবাই সেই প্রতিশ্রুতির প্রলোভনে সবাই পা দিয়েছে, কারণ তৎকালীন সময় ত্রিপুরা বেকারত্বটা হিউজ ছিল। 25 বছরের তৎকালীন সরকার বেকারদের জন্য বেশি কিছু করতে পারেনি এবং স্বজন পোষণ নীতি অনেকটা বেশি ছিল, যার জন্য বেকাররা সবাই মানে বিরোধী দিকে সবাই ঝুঁকেছিল এবং বিরোধী সবাই যুক্তে যুক্তে গভর্নমেন্টটাকে চেঞ্জ করেছে। একটা উদ্দেশ্য ছিল
যে বেকারদের কথা চিন্তা করবে, চেঞ্জ করেছে অভিভাবকদের একটা উদ্দেশ্য ছিল যে আমরা ছেলেমেয়ের একটা ভবিষ্যৎ কিছু একটা পেবে। 25 বছরে তো আমরা কিছু পাইনি, আমরা তো জীবনে কিছুই চাকরি বা কিছুই সরকারি সুযোগ সুবিধা পাইনি। অ্যাটলিস্ট আমার ছেলে মেয়ে, আমাদের বর্তমান সময়ে যারা যুবকরা, ওরা একটু সুযোগ সুবিধা পাবে, ওরা একটু চাকরি পাবে, স্বচ্ছ পদ্ধতিতে চাকরি পাবে, ওরা একটু সরকার থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। সে আশায় অভিভাবকরা বুদ্ধি দিয়েছিল, সেই আশায় বেকার ছেলেমেয়েরাও বুদ্ধি দিয়েছিল। সেই আশার প্রতিফলন হয়ে হিউজ নাম্বার সিট নিয়ে 2018 প্রতিষ্ঠিত হয় এবং তখন বেকাররা সবাই আশা বলে নিয়ে বসেছিল যে 2018-19 মাত্র এক বছরে 50,000 চাকরি দেওয়া হবে। এটা কিন্তু আমাদের কথা নয়, ভীষণ ডকুমেন্টের কথা। এক বছরে 50,000 চাকরি, অর্থাৎ হিউজ সংখ্যক বেকাররা সবাই খুব খুশি ছিল, সবাই খুব আনন্দিত ছিল যে কিছু একটা হবে। কিন্তু যখনই 18 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দেখা গেল পুলিশ কনস্টেবল যে নিয়োগ প্রক্রিয়া সেটা বাতিল, জিআরএস নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটা বাতিল, টিএসআই একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেটা পুরো ভ্যাকেন্সিগুলো ফুলফিল করা নেই, স্টাফ নার্স একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র 175খানা পোস্টের মধ্যে, এটাও সব পুরো নিয়োগ প্রক্রিয়াটা সবাইকে চাকরি দেওয়া হয়নি, অনেকগুলো ভ্যাকেন্সি এখনো খালি পড়ে আছে। জিআইবিটি গ্রুপসের ক্ষেত্রে দেখা হয়েছে 2410 জন নিয়োগের একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেটা 4 থেকে 5 বছর চালিয়ে দেওয়া হয়েছে। যখন নিয়োগ করার বিষয় আসলো তখন এলিজিবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি বলে শুধুমাত্র 1980 জনকে সিলেক্ট করা হয়েছে। এর মধ্যে বর্তমান সময় অনেকেই চাকরি ছেড়ে দিয়েছে, যার জন্য বর্তমান সময়ে ম্যাক্সিমাম 1500 থেকে 1600 বেকার যারা চাকরি করছে জিআরবিটি গ্রুপসিতে। আর বাকি সংখ্যক শূন্যপদ কিন্তু এইভাবে পড়ে আছে। যদি ওয়েটিং লিস্টের ব্যবস্থা থাকতো, যদি সরকার একটু সহানুভূতিশীল হতো, সেখানে কিন্তু জিআরবিটি গ্রুপসিতে অনেকে চাকরি পেত। জিআরবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থী ভাই বোনরা তারা 2020 সাল থেকে ওয়েট করছে, 20 চলে গেল, আশা নিয়ে বসে আছে 21 কিছু হবে, 21ও চলে গেল, তার 22ও চলে গেল। তার জীবন থেকে একটা বছর কিভাবে মুছে যাচ্ছে, জীবনের মানে মূল্যবান সময়টুকু তারা হারিয়ে ফেলছে। গভর্নমেন্টের সদিচ্ছার দরুন, গভর্নমেন্টের সদ ইচ্ছা থাকলে হয়তো জীবনের সেই সময়টা তারা হারিয়ে ফেলতো না। 2022 তারা হারিয়ে ফেলছে জীবন থেকে, 2023 হারিয়ে ফেলছে, 2024 হারিয়ে যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। কারণ প্রতিশ্রুতি যে ঢালা বড়া সাজানো হয়েছিল, সেই ঢালাগুলা সাজানোর পর সেই প্রতিশ্রুতিগুলো প্রতিফলন কিন্তু হয়নি। প্রতিশ্রুতি কিন্তু আমরা দিইনি, প্রতিশ্রুতি ত্রিপুরা বেকাররা দিইনি, ত্রিপুরা অভিভাবকরা দিইনি, ত্রিপুরার বর্তমান রাজ্যপাল দিইনি, বা আগে রাজ্যপাল যারা ছিল তারাও দিইনি। প্রতিশ্রুতি কে দিয়েছে? বর্তমান সরকারের যারা আছে তারাই সে প্রতিশ্রুতি দিয়েছিল, তারাই সে প্রতিশ্রুতি এখনো বাস্তবায়ন করতে পারছে না। 50,000 চাকরি এক বছরে দূরের কথা, আগামী 10 বছরেও 50,000 চাকরি একসাথে দেওয়া যাবে কিনা সেই নিয়ে সবাই সন্দিহান, সবাই টেনশনে আছে। এর মধ্যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রতিশ্রুতি দিয়েছে যে পঞ্চায়েত নির্বাচন শেষ হলেই একসাথে 10,000 চাকরি দেওয়া হবে। পঞ্চায়েত নির্বাচন তো শেষ, আগামীকাল গণনা, তারপর তো আচরণবিধি পার্টিকুলারলি শেষই। আর পঞ্চায়েত নির্বাচন কোনো বড় বাধা নয়। টিপিসি দেখেছি একটার পর একটা রিক্রুটমেন্ট করছে, একটার পর একটা মেরিট লিস্ট প্রকাশ করছে পঞ্চায়েত নির্বাচনের পাককালে। টিপিসি দেখেছি লোকসভা নির্বাচনের পাককালেও পরীক্ষাও নিচ্ছে। টিপিসি দেখেছি লোকসভা নির্বাচনের পাককালে এক্সাম রেজাল্টও দিচ্ছে। আমরা দেখছি হাইকোর্ট পঞ্চায়েত নির্বাচনের সময়ে বা নির্বাচন আচরণবিধি যখন চলছে তখন রিক্রুটমেন্ট করছে, তখন পরীক্ষা নিচ্ছে ড্রাইভিং পোস্টে, বা একটা রিক্রুটমেন্টের জন্য কিছু জুডিশিয়াল অফিসার নিয়োগ করবে, এই নিয়ে খুব নিয়োগ জারি করা হয়েছিল। মানে টিপিসি হাইকোর্ট যেখানে নিয়োগ করছে বছর কি বছর, যেখানে নির্বাচন আচরণবিধি থাকলে নিয়োগ করছে, কিন্তু বর্তমান অন্যান্য দপ্তরগুলি সেইভাবে করছে না। তারপর আমরা একটা আশা নিয়ে বসে আছি যে 10,000 চাকরি একসাথে, অকল্পনীয় বিষয়, একটা বিরাট বড় আশা, একটা বিরাট বড় বর্ষা আমরা নিয়ে বসে আছি যে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী আমাদের কথা চিন্তা করবে, একসাথে 10,000 চাকরি দেওয়ার ব্যবস্থা বা চিন্তা ভাবনা করছে। এর মধ্যে জিআরবিটি 2,500, স্পেশালিটি 6,000 এবং টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশী ভাই বোনরা যারা 2022 সালে টেট পরীক্ষা দিয়ে পাস করে বসে আছে, এখনো যাদের নিয়োগ হচ্ছে না, এই চাকরি প্রত্যাশী ভাই বোনরা ওয়েট করছে যে 10,000 চাকরি মুখ্যমন্ত্রী বলেছে, আগস্টেই বলেছে। এবং ত্রিপুরার যে বর্তমান শাসক দল, সেই শাসক দলের ফেসবুক টুইটার হ্যান্ডেলেও তারা শেয়ার করেছে যে আগস্ট মাসে 10,000 চাকরি একসাথে দেওয়া হবে। এইভাবেই পথ এগোচ্ছে, এইভাবেই প্রসেসটা এগোচ্ছে। এখন সেই প্রতিশ্রুতির উপরে সবাই বিশ্বাস করছে, সবাই একটা আশা নিয়ে বসে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে মানে কিছু একটা হবে। মুখ্যমন্ত্রী একজন সম্মানিত ব্যক্তি, একজন শিক্ষিত ব্যক্তি। উনি আমাদের ত্রিপুরা রাজ্যের শিক্ষামন্ত্রী, উনি আমাদের ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, উনি আমাদের ত্রিপুরা রাজ্যের আরক্ষা মন্ত্রী, পুলিশ ডিপার্টমেন্টের মন্ত্রী, উনি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই সবাই ওনার কাছে, ম্যাক্সিমাম দপ্তরগুলো 50% দপ্তর ওনার কাছে আছে, তাই সবাই ওনার দিকে একটু
সুনজরে চেয়ে আছে, বেকার ভাই বোনরা ওনার দিকে একটু ভালোভাবে চেয়ে আছে যে উনি প্রতিশ্রুতি দিয়েছে এবং বিজ্ঞ ব্যক্তি প্রতিশ্রুতি দিয়েছে, মানে সে প্রতিশ্রুতি অবশ্যই বাস্তবায়ন হবে। আগের মতো আর ওই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে না, এরকম আর হবে না, এবার হয়তো হবে, যেহেতু মুখ্যমন্ত্রী বলেছে। সেই প্রতিশ্রুতি ঢালা বলে সাজিয়ে আছে। এখন আমরা একটা প্রতিবেদন উঠে এসেছে, প্রতিবেদনে কিছু কিছু পয়েন্ট যে উঠে এসেছে একদম একজ্যাক্ট, একদম বর্তমান পরিস্থিতিতে সেই পয়েন্টগুলো খাটে এবং সত্যিকারে কিছু পয়েন্ট উঠে এসেছে। এখানে থেকে একটা পয়েন্ট উঠে এসেছে, গ্রুপ ডি 2,500 পদের নিয়োগ প্রক্রিয়া তো এক প্রকার বাতিলের পথে। এরকম খবর কেন উঠছে? ওঠা স্বাভাবিক, কারণ নিয়োগ প্রক্রিয়া অনেকগুলি বাতিল হচ্ছে স্টেপ বাই স্টেপ। জেআইবিটি গ্রুপ ডি যদিও বাতিল হবে না, কিন্তু কোশ্চেনটা আসবে না কেন? বাতিল না হলে নিয়োগটা কমপ্লিট হচ্ছে না কেন? 2,500 চাকরি 2020-এর প্রসেস 24-এর দোরগোড়ায় এখনো কমপ্লিট হচ্ছে না কেন? যদি জেআইবিটি গ্রুপ ডি ক্যান্সেল হওয়ার কোনো কথা নয়, কিন্তু ওয়েটিং লিস্ট যদি থাকতো তাহলে 2,500 পরিবারের মুখে হাসি পড়তো, 2,500 বেকার চাকরি পেত। কেন ওয়েটিং লিস্ট জেআইবিটি গ্রুপ ডিতে না থাকার কারণ ম্যাক্সিমাম 2,500 চাকরি পাওয়ার পরও 200-300 জন টিপিসি মাধ্যমে পেয়ে গেছে, অনেকে টেটের মাধ্যমে পেয়ে যাবে, অনেকে অন্যান্য ডিপার্টমেন্টে পেয়ে যাবে যেখানে রেগুলার স্কেল আছে, অন্যান্য সুযোগ সুবিধা আছে। অনেকে চাকরি ত্রিপুরার বাইরে চলে যাবে, তারাও তো জয়েন করবে না, সেখানে আরও 4 থেকে 500 ভ্যাকেন্সি এইভাবেই এবলিস্ট হয়ে যাবে। অর্থাৎ ম্যাক্সিমাম 2,000 ক্যান্ডিডেট জেআইবিটি গ্রুপ ডি চাকরি করবে, বাকিরা কিন্তু আস্তে আস্তে হয়তো করবে না অথবা জয়েন করবে না। এখানে পয়েন্ট, আরও কিছু পয়েন্ট এখানে আছে। দেখো, রাজ্যে বর্তমানে স্নাতকোত্তর বেকার মানে যারা পিজি করে পাস আউট করে বসে আছে 64,096 যে স্নাতক বেকার আছে বর্তমানে। স্নাতক বেকার যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে আছে বিভিন্ন ফিল্ড থেকে 89,000 বেকার আছে, প্রায় 90,000 বেকার আছে। উচ্চ মাধ্যমিক পাস বেকার আছে 38,000, মাধ্যমিক পাস বেকার আছে 2,53,890, ডিপ্লোমা হোল্ডার বেকার আছে, অর্থাৎ বিভিন্ন টেকনিক্যাল পোস্টে ডিপ্লোমা করে বসে আছে 19,000 ডিপ্লোমা হোল্ডার বেকার আছে। মাধ্যমিক উত্তীর্ণ ডিপ্লোমার বেকার আছে 12,000, মাধ্যমিক অনুত্তীর্ণ বেকার আছে 66,664 জন, আইটিআই উত্তীর্ণ বেকার আছে 8,787 জন, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মাস্টার ডিগ্রি মিলে বেকার আছে প্রায় 15,000, ইঞ্জিনিয়ারিং সেক্টরে প্রায় 15,000 বেকার আছে। এমবিবিএস, এমডি, এমএস, বিডিএস, এমডিএস, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক চিকিৎসা মিলিয়ে বেকার আছে প্রায় 3,000। নার্সিং উত্তীর্ণ, ল্যাব টেকনিশিয়ান, অন্যান্য মেডিকেল কোর্স উত্তীর্ণ, আইটিআই সব মিলে বেকার আছে প্রায় 9,000। বিএড, এমএড, ডিএলএড, বিবিএ, এমবিএ, বিএ, এলএলবি, অনার্স, এলএলবি, এলএলএম মিলিয়ে মোট বেকার আছে প্রায় 11,000। এখানে যদিও বিএড, এমএড, ডিএলএড মিলে প্রায় 30,000-এর কাছাকাছি বা 40,000-এর কাছাকাছি বেকার আছে, সংখ্যাটা একটু বৃদ্ধি পাবে এখানে। স্নেট স্লেট উত্তীর্ণ বেকার আছে 1,899 জন। স্নেট স্লেট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যে ন্যূনতম যোগ্যতা নেট পাস আউট বা স্লেট পাস আউট, সেখানে পাস করে বসে আছে 1,899 জন। কিন্তু বর্তমান ত্রিপুরা রাজ্যের বিভিন্ন যে কলেজগুলো চলছে সেগুলি ভারপ্রাপ্ত অধ্যাপক অর্থাৎ অতিথি অধ্যাপক দিয়ে সেই বিদ্যালয়গুলি চলছে, গেস্ট লেকচারার দিয়ে চলছে, তবে রেগুলার স্কেলে নিয়োগ হচ্ছে না। প্রচুর সংখ্যক নেট স্লেট পাস করে বসে আছে। সব মিলিয়ে রাজ্য সরকার বেকার যুবতীর সংখ্যা প্রায় 5 লক্ষ। সরকার এই তথ্য দেওয়া হলো, বাস্তবের সংখ্যা তার বহুগুণ বেশি, 5 লক্ষ তো হবে না, প্রায় 9 থেকে 10 লক্ষ বেকার পৌঁছে যাবে। কারণ এই তথ্যটা কোথায় থেকে বেরিয়েছে? এই তথ্যটা ত্রিপুরা রাজ্যের যে কর্মনিয়োগ দপ্তর আছে, এমপ্লয়মেন্ট অফিস আছে, সেখানে যারা রেজিস্টার করেছে তাদের সংখ্যা। এখন তুমি নিজেকে জিজ্ঞেস করো আমি রেজিস্টার করেছি কিনা, তাহলে তুমি রেজিস্টার করোনি মানে তোমার নামটা এখানে বা তোমার সংখ্যাটা এখানে নেই, তুমিও তো বেকার। অনেকে রেজিস্ট্রেশনই করেনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে, তাহলে সবাই যদি রেজিস্ট্রেশনটা ঠিকঠাক করে তাহলে বেকারত্বের সংখ্যা আরও বেড়ে যাবে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তুগলকি সিদ্ধান্তের জন্য টিসিএস, টিপিএস সহ টিপিএসসির মাধ্যমে বিভিন্ন নিয়োগ প্রকাশিত বলা হচ্ছে, দেখা যাচ্ছে 65% পদ খালি পড়ে থাকে। মানে একটা রিক্রুটমেন্ট যখন চলে, রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হওয়ার পর ওয়েটিং লিস্ট না থাকার জন্য প্রায় 65%, এত বেশি হবে না, 30+% খালি পড়ে থাকে। রাজ্যের বেকার চাকরির জন্য রাজপথে ঘুরছে। অভিযোগ, সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন আগে রাজ্য পুলিশ ও আরক্ষা দপ্তরে 1,000 পদে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া হয়েছিল, এখন পর্যন্ত নিয়োগ হয়নি। 1,000 পুলিশ কনস্টেবল মেল ফিমেল মিলে 1,000 নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি এসেছিল, সেই নিয়োগ প্রক্রিয়া কি এখনো কমপ্লিট হয়নি তো। কিন্তু বর্তমান পুলিশ দপ্তরে মানে 30% স্টাফ দিয়ে পুলিশ দপ্তর চলছে, যেখানে 20,000 ক্যান্ডিডেট মানে পোস্ট প্রায় খালি পড়ে আছে। যদি 2017-18 থেকে যদি টেনে আনা হয়, ভ্যাকেন্সিগুলো টেনে আনা হয়, কনস্টেবলের 7 থেকে 8,000 ভ্যাকেন্সি প্রায় খালি পড়ে আছে, সেইখানে 1,000 লোক নিয়োগ করা সম্ভব হচ্ছে না। টিএসআর এ 2টা ব্যাটালিয়ন নিয়োগ করার কথা ছিল, ফার্স্ট ব্যাটালিয়ন, সেকেন্ড ব্যাটালিয়ন, দুইটা ব্যাটালিয়ন বাড়ানো হবার কথা ছিল। সেই 2টা ব্যাটালিয়ন এখনো কোনো নিয়োগের কোনো বিজ্ঞপ্তি হয়নি, মুখে মুখে বলা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শুধু কি তাই,
আরক্ষা দপ্তরে 6,066 জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়ার জন্য মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী একটা প্যাস কনফারেন্স করেছিল। কনফারেন্স করে 2022 সালের আগস্ট মাসের লাস্টে বা সেপ্টেম্বর প্রথম দিকে সে প্যাস কনফারেন্স করে বলেছিল নির্বাচন পাক মুহূর্তে 2022 সালের ডিসেম্বর মাসে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করে 6,066 জন, 11,000 টাকা পার মান্থ বেতন, 3 ইয়ার্সের কন্ট্রাক্ট। সেই কর্মের প্রসেস কিন্তু এখনও পড়ে আছে। শুধু কি তাই, চাকরিচ্যুতদের 10,330 শিক্ষক নিয়ে কমিটি জমা পড়লো, কোনো পদক্ষেপ হয়েছে? চাকরিরত 10,300 শিক্ষকদের নিয়ে যে প্রতিষ্ঠা দিয়েছিল তাদের একটা মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখবে, আইনিভাবে দেখবে, তাদের সমস্যার সমাধান করবে। আদৌ কি সমস্যার সমাধান হয়েছে? 10,300 কেস কি কিছু পেয়েছে বর্তমান সরকার থেকে? 2019 সালে 1,962 জন গ্রাম রোজগার সেবক নিয়োগ প্রক্রিয়া হলো, আজ পর্যন্ত নিয়োগ নেই। সব কেন্দ্রের থেকে টাকা নেওয়া হয়েছে, টাকা নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়নি, অর্থাৎ বাতিল হয়ে গেছে। সেই কেন্দ্রের যারা কষ্ট করে অর্থ উপার্জন করে বেকারত্বর জ্বালা থেকে কিছু টাকা সঞ্চয় করে সেই যে ফর্ম ফিল আপ করেছিল জিআরএস নিয়োগে, সেই ফর্ম কমপ্লিট হয়েছে। তারা যে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে, তাদের পরিশ্রমটা করেছে, পরিশ্রমটা ফলটা কি পেয়েছে? গভর্নমেন্ট কি সেই টাকাটা ফেরত দিয়েছে? না, দেয়নি। তো গভর্নমেন্ট সেই টাকাতে কি করছে? বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা বহন করছে, এসি কার, এসি ফ্ল্যাট, এসি রুম, ফ্লাইট, অন্য সুযোগ সুবিধা যারা মানে জনগণের টাকা দিয়ে, বেকারদের টাকা দিয়ে তাদের সেই সুযোগ সুবিধা বুক করছে। সে বেকাররা কি পেল? সে বেকাররা কি কিছু পেয়েছে? পাইনি তো। সে বেকাররা কি পেয়েছে? 1,962 জন নিয়োগ হবে, 20 থেকে 30,000 বেকার ফর্ম ফিল আপ করেছে, কোটি কোটি টাকা এখানে ইনকাম হয়েছে, কিন্তু নিয়োগ প্রসেস হয়নি, সে টাকা ফেরতও দেওয়া হয়নি, টাকা সব চলে গেল সরকারের কোষাগারে। এবং সরকার জনগণের স্বার্থে খরচ করবে বা নিজের স্বার্থে খরচ করবে, এটা পরের বিষয়। একইভাবে গ্রুপ সি গ্রুপ ডি মিলিয়ে 4,910 জন পদে যে মিটিং নিয়োগ প্রক্রিয়া আজ পর্যন্ত কমপ্লিট হয়নি। 2020 সালে বছর 20, 21, 22, 23, 24 যাই অবস্থায় এখনও কমপ্লিট করা সম্ভব হচ্ছে না। তাহলে কি বেকার গতি বলা যায় না? আর গ্রুপ ডি তো 8,000 পদের প্রক্রিয়া, এক প্রকার কি বলবো, বিধানসভায় 35টা নিয়মিত পদে চাকরি প্রক্রিয়া চলছিল। হঠাৎ করে সবাই ফর্ম ফিল আপ করেছিল, সবাই প্রিপারেশন নিচ্ছিল, ক্যান্সেল করে দিয়েছে, যদিও এটা রিটার্ন করার ব্যবস্থা করা হয়েছে। এখন কি শোনা যাচ্ছে? ওই 35টা পদে আর নিয়োগ হবে না। এগুলো কি কিসের মাধ্যমে নিয়োগ হবে? আউটসোর্সিং। আউটসোর্সিং জিনিসটা একটা নতুন শব্দ, একটা নতুন জিনিস আমরা শিখতে পেলাম 2018 সালের পর। আউটসোর্সিং হলো, বর্তমান ধরো পিডাব্লিউডি ডিপার্টমেন্টে 300 জন স্টাফ দরকার, তাহলে গভর্নমেন্ট কি করবে? একটা কোম্পানিকে ডাকবে, কোম্পানিকে বলবে পিডাব্লিউডি দপ্তরে 300 জন এমপ্লয়ি সাপ্লাই করো। গভর্নমেন্ট কিন্তু নিয়োগ করেনি, নিয়োগ করেছে কোম্পানি। তাহলে সরকারি অফিসে চাকরি করবে, কিন্তু তুমি সরকারি স্টাফ না, প্রাইভেট কোম্পানি স্টাফ। গভর্নমেন্ট সোফেদকে বলবে যে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি দপ্তরে, ফায়ার সার্ভিসে 50 জন ড্রাইভার নিয়োগ করবে। তাহলে সোফেদ কি করবে? অ্যাডভার্টাইজমেন্ট দেবে, অ্যাডভার্টাইজমেন্ট মধ্যে 50 জন ড্রাইভার তারা সিলেক্ট করবে, সিলেক্ট করে ফায়ার সার্ভিস দপ্তরে তারা ওই এমপ্লয়িগুলোকে সাপ্লাই দেবে। তাহলে কি রিক্রুটমেন্ট কি ফায়ার সার্ভিস করেছে? করেনি তো। কে করেছে? সোফেদ করেছে। কিভাবে করেছে? 11 মাসের কন্ট্রাক্ট। পুরা কিন্তু সারা জীবনের জন্য নয়, রেগুলার স্কেলও নয়, ডিএও নয়, বেসিক পে কিচ্ছু নয়, সোফেদ নিয়োগ চলছে। আমাদের ইলেকট্রিক দপ্তরে ইঞ্জিনিয়ার নিয়োগ করার কথা, ডিগ্রি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভ্যাকেন্সি খালি পড়ে আছে। সেখানে নিয়োগ প্রক্রিয়াটা টিএসএসএল করার কথা, রেগুলার পে স্কেলের মাধ্যমে সুযোগ সুবিধা দেওয়ার কথা না, সেটা কে করেছে? সোফেদ করেছে। কিভাবে করেছে? যে ডিপ্লোমা এবং ডিগ্রি ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। ইঞ্জিনিয়ারদের ওটা ছাড়া হচ্ছে না, ইঞ্জিনিয়ারের ভিতরে আউটসোর্সিং নিয়োগ করা হচ্ছে। ডিগ্রি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে বেতনের মাধ্যমে। কত দিনের জন্য? 11 মাসের জন্য। তাহলে 11 মাসের পরে সেই ইঞ্জিনিয়ার ভাই বোনরা কোথায় যাবে? তারা কি 11 মাস চাকরি করে গভর্নমেন্টকে 11 মাস তাদের পরিশ্রম দিয়ে কি বাড়িতে বসে যাবে? 11 মাস পরে কি তাদের যে কন্ট্রাক্টটা বা এগ্রিমেন্টটা এটা কি বাড়ানো হবে, এক্সটেনশন করা হবে? কাগজপত্র তো 11 মাস এক্সটেনশন করা হবে না না হবে, সেই নিয়ে তো তারা টেনশনে থাকবে না। তারা কি লাইফ টাইম চাকরিটা পেলো, কোনো প্রতিশ্রুতি পেলো? এই হলো আউটসোর্সিং মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া। অর্থাৎ গভর্নমেন্ট ডাইরেক্ট নিয়োগ করবে না, কোনো সফটওয়্যার বা বাইরে কোনো কোম্পানিকে দায়িত্ব দেবে, তারা এমপ্লয়ি সাপ্লাই করবে। অর্থাৎ গভর্নমেন্ট এখানে কোনো বেসিক দিতে হবে না, গভর্নমেন্ট কোনো ডিউ দিতে হবে না, গভর্নমেন্টে কোনো মেডিকেল অ্যালাউন্স দিতে হবে না, লামসাম একটা টাকা দিয়ে দিতে হবে। এবং অনেক আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র পদে মাত্র 7,000 টাকা 8,000 টাকা বেতনে চাকরি করছে আউটসোর্সিং মাধ্যমে। যদি গভর্নমেন্ট তাদের ডাইরেক্ট নিয়োগ করতো তাহলে 20,000, 25,000, 30,000 টাকা বেতন পেতো। যদি অ্যাক্সিডেন্টে মারা যেত সেই ইন্স্যুরেন্সের সুযোগ সুবিধা পেতো। বিভিন্ন সময়ে যে ফেস্টিভ্যাল অ্যাডভান্স, ফেস্টিভ্যাল বোনাস, এই রকম সুযোগ সুবিধাটি পেতো, গ্র্যাজুইটি পেতো, লিভ স্যালারি পেতো। কিন্তু সেই দিকে কিন্তু গভর্নমেন্ট হাঁটেনি। গভর্নমেন্ট আউটসোর্সিং মাধ্যমে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জুনিয়র পদে নিয়োগ প্রক্রিয়াটা চালু দিয়েছে, যার মধ্যে তারা কিন্তু 7,000, 8,000 বেতনে চাকরি করতে হচ্ছে, জীবনে রিস্ক নেই। মানে কি? এগুলি হলো আউটসোর্সিং। এটা নতুন উদ্যম হয়েছে। একইভাবে 7 বছর পর অনুষ্ঠিত ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং পরীক্ষার মাধ্যমে 400খানা পদে মোট শূন্য পদে প্রায় 50%, 4,000 শূন্য
50% প্রায় শূন্যপদ পড়েই রয়েছে। এখানে পুরা প্রসেস কমপ্লিট হলো, সবাই চাকরি পাবে না, কারণ নিয়োগ প্রক্রিয়া এরকমভাবে চলছে। বেকারদের অভিযোগ, বর্তমানে একটা বেকারবাদী সরকার রাজ্যে কাজ করছে। এটা আমাদের অভিযোগ নয়, এটা বেকারদের নিজস্ব অভিযোগ। তারা কমেন্টের মাধ্যমে এই অভিযোগ করছে, তারা সোশ্যাল মিডিয়ায় এমন অভিযোগ করছে যে গভর্নমেন্টটা বর্তমান সময়ে বেকার বিরোধী তকমা পেয়ে গেছে। তবে সেই বেকার বিরোধী তকমা থেকেও নামটা মুছে বেকার দরদি সরকারও আমরা আনতে পারি। একমাত্র একটি রাস্তা, গভর্নমেন্ট যে বলেছে, প্রতিশ্রুতি যেটা দিয়েছে, সবচেয়ে বড় প্রতিশ্রুতি হলো বর্তমান সময়ে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছে সেইগুলি 2024-25 ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ মার্চ মাসের ভিতরে যাতে কমপ্লিট করা হয়। আমাদের জিআরবিটি, স্পেশাল এক্সিকিউটিভ আর টেট যেহেতু সব কিছু রেডি, তাদের চাকরির আগে দেওয়ার পরে ফায়ার সার্ভিস, জেল পুলিশের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো, পরীক্ষা টরীক্ষা যেটা নেওয়া সেটা নিয়ে মার্চ মাসের ভিতরে সেটা কমপ্লিট করা, এবং পুলিশ কনস্টেবল ভাই বোনদের পরীক্ষা নিয়ে ইন্টার বোর্ডে এই বছরের মাধ্যমে মানে প্রসেসটা কমপ্লিট করার চেষ্টা গভর্নমেন্ট অবশ্যই করার দরকার। যদি সদিচ্ছা থাকে, যদি করে, অবশ্যই আমরা বেকার বিরোধী সরকার বলো মুখ্যমন্ত্রীকে আমরা মাথায় তুলে রাখবো। আমাদের মুখ্যমন্ত্রী ত্রিপুরার গর্ব, আমাদের মুখ্যমন্ত্রী ত্রিপুরার বেকারদের কথা চিন্তা করেছে। অন্য মুখ্যমন্ত্রী করেছে না করেছে জানি না, ত্রিপুরার মুখ্যমন্ত্রী করেছে। বর্তমান গভর্নমেন্টের আরেকটা ভালো দিক আমরা যেটা তুলে ধরতে পারবো সেটা হলো স্বচ্ছ পদ্ধতিতে হয়তো কিছুটা নিয়োগ হয়েছে, আগে হয়তো স্বচ্ছ পদ্ধতি নিয়োগটা সেটা হতো না। বর্তমান সময় তো কিছু হলেও স্বচ্ছতা বা ট্রান্সপারেন্ট ওয়েতে নিয়োগ চলছে, সেদিকে একদিকে মেনে নেওয়া যায়। কিন্তু সময়টা, বেকারদের জীবনে যে মূল্যবান সময়টা যেভাবে হারিয়ে যাচ্ছে, এভাবে তো সবাই ওভারইউজ হয়ে যাচ্ছে, এভাবে সবাই ডিপ্রেশনে আছে, সবাই টেনশনে আছে। সেই টেনশন বা যে সময়টার মূল্য কি সরকার দেবে? সরকার কি 2024-এ যে প্রসেসগুলো বর্তমানে ঝুলে আছে, পাইপলাইনে আছে, সেগুলি কি কমপ্লিট করবে? যদি কমপ্লিট করে আমরা সেলুট জানাবো বর্তমান সরকারকে। বর্তমান সরকার বেকার বিরোধী সরকার। আর যদি সেই প্রতিশ্রুতি যদি যা দিয়েছে পঞ্চায়েত নির্বাচনের পূর্বে 10,000 চাকরি একসাথে দিয়ে দেবে, পুরো প্রসেসগুলো কমপ্লিট করে নেবে, যদি না করে আমরা সেই যে তকমাটা লেগেছে, বেকারের যে তকমাটা দিয়েছে, বেকার বিরোধী তকমা যে গভর্নমেন্ট পাচ্ছে, সেই তকমা নিয়ে গভর্নমেন্টে চলতে হবে। হয়তো নেক্সট ইলেকশন বা নির্বাচন আসলে হয়তো এটা সরকারের বিরুদ্ধে বা নেগেটিভ ওয়েতেও কাজ করতে পারে। আমরা গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলছি না, আমরা বেকারের পক্ষে কথা বলছি। বেকাররা যে ডিপ্রেশনে ভুগছে, বেকারের যে চাকরি প্রসেসগুলো আছে সেগুলি অতি শীঘ্রই কমপ্লিট করা দরকার, এবং নতুন কিছু প্রসেস শুরু করা দরকার, যাতে বর্তমান সময়ে যারা বেকারত্ব যারা ভুগছে, লক্ষ লক্ষ যারা বেকার আছে, তারাও যাতে চাকরির জন্য প্রিপারেশন নিতে পারে। আমরা বলছি না সবাইকে চাকরি দিতে হবে, এটলিস্ট চাকরির প্রসেসগুলো যাতে ঠিকঠাকভাবে সঠিক সময় কমপ্লিট হয়, নতুন প্রসেস শুরু হয়। অ্যাটলিস্ট আমি চাকরি পাই বা না পাই, চাকরির পরীক্ষা যাতে দিতে পারি, বছর 1 বছর পর যাতে চাকরির পরীক্ষা হয়, ইন্টারভিউ যদি দিতে পারি। একটা প্রসেসে 4 বছর 5 বছর লাগিয়ে নিলে তো এরপরে যে নতুন বেকাররা যে পাস করে বসে আছে তাদের কি হবে? তাদের জীবন তো সে মূল্যবান সময়টা চলে যাচ্ছে। দেখা যাক গভর্নমেন্ট এই বেকার বিরোধী তকমা থেকে বেকার দরিদ্র তকমায় পরিবর্তন হয় কিনা। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।